নমস্কার বন্ধুরা, আজ সেই 27শে আগস্টে একটু আগেই একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা পোস্ট করেছি। সেই ভিডিওতে আলোচনা করছিলাম কেন স্বাস্থ্য দপ্তর হিসেবে একটা দপ্তরের ব্যর্থতা আমাদের চোখের সামনে রয়েছে এবং তার সর্বোচ্চ জায়গায় যিনি আছেন তার নৈতিকভাবে কতটা দায় সেটার জন্য এবং তার পদত্যাগ কতটা জরুরি তার দিক থেকে, আমাদের দিক থেকে তো বটেই, তার দিক থেকে আজকে আরেকটা দিক আমি দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে প্রতিরক্ষা বা পুলিশ বা স্বরাষ্ট্র দপ্তরের জায়গাটা। এটা দেখানোর আগে আমি একটা সমৃদ্ধ সেন বলে একজন লেখকের বা কবির একটা কবিতা দিয়ে শুরু করতে চাই। এই কবিতাটা আজকে অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমার মনে হয়, বিশেষ করে আজকে যে স্টেটমেন্টটা বাংলা বন্ধের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় মহাশয় দিলেন, তারপর এই কবিতাটা একটা বড় প্রাসঙ্গিক জায়গায় চলে গেছে। আমি মাঝে মাঝে একটু দেখবো, কারণ কবিতাটা আমার মুখস্থ নয়। সাধারণত আমি এই ধরনের প্রিপারেশন না নিয়ে কবিতা পড়ি না, কিন্তু কবিতাটা দেখে মনে হলো যে কবিতাটা পাঠ করা বড় উচিত। আমার সেই বন্ধুদের ধন্যবাদ যারা এটি আমার সঙ্গে শেয়ার করেছেন। চুপ কর ওরে বেয়াদব মেয়ে, চুপ কর ওরে তুমি বেয়াদব মেয়ে, চিৎকার কেন জাস্টিস চেয়ে? ছোট্ট ঘটনা যা ভুললেই হতো, ছোট্ট ঘটনা যা ভুললেই হতো, বিচার বিচার করে অশান্তি যত, যা হয়েছে সব তোমারই ভুলে, অবাক হলে শুনে বলছি খুলে, যা হয়েছে তা তোমারই ভুলে, অবাক হলে শোনো বলছি খুলে। ভুলের শুরু হয়েছে সেদিন, মেয়ে হয়ে তোমার জন্ম যেদিন। ভুলের শুরু হয়েছে সেদিন, মেয়ে হয়ে জন্ম তোমার যেদিন। ভুলের মাত্রা বেড়েছে আরো, লেখাপড়া শিখে প্রশ্ন করো। জন্মের পর যে বিধান লেখা স্বপ্ন দেখেছ, তা করে অদেখা। ডাক্তার হয়ে জেগে দিন রাত, বাঁচালে শত প্রাণ। রাত ঘুমহীন কেন তবে তুমি সেমিনার রুমে, শুলে এক কোণে এত লোভে ঘুমের। বাস্তুতন্ত্র তো পড়েছিলে স্কুলে, খাদ্য খাদো গিয়েছিলে ভুলে। বাস্তুতন্ত্র তো পড়েছিলে ভুলে, খাদ্য খাদো গিয়েছিলে ভুলে। পুরস্কৃত তুমি কামড়ের দাগে, পুরস্কৃত তুমি কামড়ের দাগে, ভাঙা পেলভিক তোমার ভাগে। পুরস্কৃত তুমি কামড়ের দাগে, ভাঙা পেলভিস তোমার ভাগে। বাবা মার থেকে ছিনিয়ে তোমায় পুড়িয়েছি লাশ, যাতে বাকিরা ঘুমায়। পুড়িয়েছি তোমার লাশ যাতে বাকিরা ঘুমায়। ছোট্ট ব্যাপার এসব গোপন রেখে, উন্নয়নে তোমার রক্ত ঢেকে, বাবা মার কাছে লোক পাঠালাম 10 লাখ টাকা মাংসের দাম। 10 লাখ টাকা তোমার মাংসের দাম। বাবা মার কাছে লোক পাঠালাম 10 লাখ টাকা মাংসের দাম। স্তব্ধ তোমার গলার আওয়াজ, তবু কেন ঝড় দিকে দিকে আজ। স্তব্ধ তোমার গলার আওয়াজ, তবু কেন ঝড় দিকে দিকে আজ। ছাই হয়ে তুমি মিলিয়ে গিয়েছো, বোবা জাতিটাকে আওয়াজ দিয়েছো। তোমার জন্য আজ এত কোলাহল, কোটি কোটি স্বরে একতার বল। তোমার জন্য আজ এত কোলাহল, কোটি কোটি স্বরে একতার বল। ভাতা অনুদানে তুষ্ট যারা, চাইছে না কিছু বিচার ছাড়া। কি অদ্ভুত না? ভাতা অনুদানে তুষ্ট যারা, চাইছে না কিছু আর
বিচার ছাড়া। বিচার কি আজ সহজে মেলে? রাত হয় দিন ক্ষমতা পেলে। গুড়িয়ে দিলাম সেমিনার ঘর, গুড়িয়ে দিলাম সেমিনার ঘর, নগ্ন আইন কি করবি কর। এখনো বলছি সময় আছে, করো কেনাকাটা, পুজো যে আছে। সামনেই তো পুজো, করো কেনাকাটা, পুজো যে কাছে। থিমের দুর্গাতে মাতবে সবাই, ঘরের দুর্গা হোক না জবাই। থিমের দুর্গায় মাতবে সবাই, ঘরের দুর্গা হোক না জবাই। প্রতিবাদ মিছিল বিক্ষোভ যত, থাকবে না কিছু, দেখলাম কত। কিছুদিন পর রাস্তা ফাঁকা, স্টেথোস্কোপ বীর্যে মাখা। কিছুদিন পর রাস্তা ফাঁকা, স্টেথোস্কোপ বীর্যে মাখা। প্রতিবাদ মিছিল বিক্ষোভ যত, চলতে থাকুক, বুঝবে কি ক্ষত। এটা একটু সংযোজন করে নিয়েছি। তবু থামবো না মোরা, তোর রক্তে নিয়েছি শপথ। তবু থামবো না মোরা, তোর রক্তে নিয়েছি শপথ। অপরাধ অপরাধী যবে পাবে সাজা, সেদিন হবে আমাদের এই চোখ বোঝা। তার আগে পর্যন্ত মন থেকে জেগে দেব পাহারা, যাতে তোর মতো আর কোনো অভাগা এইভাবে ছেড়ে না যায় ধরা। কবির কবিতার পর এটা আমার কিছু ব্যক্তিগত সংযোজন করলাম প্রাণের তাগিদে। হাল ছাড়লে চলবে না। এই যে দেখুন, আজকে অলরেডি রাজ্য সরকারের মুখপাত্র হিসেবে মাননীয় আলাপন বাবু বলেই দিলেন যে পুজো সামনে আসছে, প্রচুর লোকের রুটি রোজগার নির্ভর করে এই পুজোর জন্য। স্বাভাবিক, ঠিক কথাই বলেছেন। কুমোর শিল্পী থেকে আরম্ভ করে ঢাক শিল্পী, মৃৎশিল্পী এবং তার আশেপাশে প্রচুর লোক, বিভিন্ন যারা জামা কাপড় তৈরি করেন, শাড়ি তৈরি করেন, হ্যাঁ, সবার বিক্রি বাটরা পুজোর সময় অনেক হয়। পুজোর সময় একটা বড় গ্রুপের অনেক উপার্জন হয়, যে উপার্জনে তাদের অনেক সময় পুরো বাকি বছরটা চলে। তাদের হয়তো ক্ষতির আশঙ্কা করেছেন উনি। আমার মনে হয় উল্টোটা। আমার মনে হয় আজকে সিবিআই যেটা করছে সেটা হচ্ছে তারা খুব ভালোভাবে ক্যালকুলেট করেছে। এবারে অক্টোবরের আগে হচ্ছে, মানে একদম শুরুর দিকে পুজো শুরু হচ্ছে, তো হাতে শুধু সেপ্টেম্বর মাসটা। আজকে তো অলরেডি 27 তারিখ হয়েই গেছে, আর কয়েকটা মাত্র দিন। তো এই মাসটাকে কোন রকম ভাবে যদি ডিলে করে চলে যাওয়া যায়, তাহলে বিশেষ করে মহালয়া অবধি যদি চালিয়ে দেওয়া যায়, মহালয়া অবধি চালিয়ে দিলে তো নিশ্চিন্ত। আর পুজোর কেনাকাটা বলুন, এই ধরুন গড়িয়াহাট, শ্যামবাজার, এসব জায়গায় শপিং বলুন, সবই তো এই সময়টাতেই হয়। আর শুরু হয়ে যাবে, মানুষজন রুটি রোজগারে দোকান টোকান ভালোভাবে খুলে ফেলবেন, লোকজন সেখানে ভিড় করতে আরম্ভ করবেন। আর এই মেয়েটি, যার কোনোদিন আর পুজো দেখা হবে না, নিজের প্রেমিকের সাথে, নিজের বন্ধুদের সাথে ঠাকুর দেখতে আর কোনোদিন বেরোনো হবে না। মা বাবাকে নতুন জামা কিনে দেওয়া হবে না, না বাবা মার দেয়া জামা শরীরে পরে আয়নার সামনে যে আর দাঁড়াবে না। যার কথা ভেবে এখনো, আমি জানি না, আমি তো মহিলা নই, কিন্তু তাও আমার আয়নার সামনে দাঁড়াতে বড় কষ্ট হচ্ছে, জানেন তো। নিজেকে বড় পশুর মতো মনে হচ্ছে। আর প্রতিটা জায়গায় কিভাবে জাস্টিস ডিনাইড হয়ে চলেছে, প্রতিটা জায়গায় কতটা জেনে শুনে। কালকে বলেছিলাম যে এই ভিডিও আমার ধারণা হয়তো সত্যি নয়। আমি মনে প্রাণে ভেবেছিলাম এই ভিডিওটা বোধহয় ফেক নয়, কিন্তু
আজকে ইভেন লালবাজার থেকে বা যে সেন্ট্রাল ডিজি সেন্ট্রাল যে ম্যাডাম প্রেস মিট দিলেন ডিসি সেন্ট্রাল, তিনি স্বীকার করে নিলেন যে এই ভিডিওটা ঠিক, ফেক ভিডিও নয়। কেই স্বীকার করলেন কিছুই বুঝতে পারলাম না। একটা সিঙ্গেল ডোর দিয়ে এন্ট্রি এক্সিট পয়েন্ট, যারা ভেতরে ছিল সেই সময় তারা সবাই যাতায়াত করেছে ওই পথেই, তাদের জুতোর ছাপ, তারা যেখানে হাত দিয়েছে তার আঙুলের ছাপ, সেই জায়গায় আমি নাকি 40 ফুট একটা ব্যারিকেড করে বাকিদের অ্যালাউ করেছি, তারা সবাই ঢুকেছে, তাদের জুতোর ছাপ টাপ সব ঢুকেছে। ফরেন্সিক মেডিসিনের মানে বিশেষ করে যারা ফরেন্সিক যারা ডেটা কালেকশন করে তাদের আগেই তারা ঢুকে পড়েছে, ডেটা কালেকশন হয়নি। গোটা জিনিসটা নাকি ভিডিও রেকর্ডিং আছে। কি ভিডিও রেকর্ডিং আছে কে জানে? ভিডিও রেকর্ডিং এ কি আঙুলের ছাপ বা জুতোর ছাপ পাওয়া যায়? আমার জানা নেই। তদুপরি এই যে এত মানুষ এভিডেন্স ট্যাম্পারের জন্য ঢুকে পড়লো, সেটা তারা অ্যালাউ করলেন, যেখানে বাবা মা পরিষ্কার বলছেন যে ওখানে কোনো গার্ড করার কোনো কারণ দেখতে পাইনি। আর আমরা তো ছবিটাতে দূরে দেখতে পাচ্ছি এই সাদা বড় বোর্ডটা, যে বোর্ডটা একদম তিলোত্তমা যেখানে শুয়ে আছেন, মৃত অবস্থায় শুয়ে আছেন, তার ঠিক গায়ের কাছে। আর যাদের ছবি দেখা যাচ্ছে সেই ছবির মানুষগুলো একদম ওই পার্টিকুলার বোর্ডটার অলমোস্ট গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছেন। কিভাবে যে তারা 40 ফুট দূরে রয়েছেন সেটা সম্ভবত ডিসি সেন্ট্রালই বলতে পারবেন। আর ক্রোনোলজি, আপনি যদি ক্রোনোলজি দেখেন, প্রতিটা জিনিস অজানা নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে পুলিশ ইন্সপেক্টর অফিসাররা ওখানে কাজ করেছেন তারা প্রত্যেকেই যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট পারদর্শী। এটা কারোরই অজানা ছিল না। যেটা অজানা ছিল এবং ওরা যথেষ্ট পারদর্শিতার সাথে করেছেন সেটা হচ্ছে এভিডেন্স গুলো যাতে কোনোভাবে একজনকে দোষী সাব্যস্ত করতে না পারে। আজকে আমাদের যেটা সবচেয়ে বড় ভয় সেটা হচ্ছে দোষীদের সাজা দেওয়ার মতো কোর্টে এভিডেন্স প্রুফ করা যাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। জানি না কেন বারবার পলিগ্রাফ টেস্ট হচ্ছে। একদিকে এক সময় মনে হচ্ছে সিবিআই সময় নষ্ট করছে, অন্যদিকে মনে হচ্ছে ওদের হাতে যেহেতু কোনো এভিডেন্স নেই, ওদেরকে স্বীকারোক্তি করানো ছাড়া বোধহয় কোনো উপায় তাদের মনে হচ্ছে না আছে, পসিবল আছে। খুব জটিল একটা জায়গায় চলে গেছি, খুব একটা সংশয়ের জায়গায় চলে গেছি, এবং আরেকটা সংশয়ের জায়গায় চলে গেছি যে কোথায় গিয়ে আন্দোলনটা থামানো যাবে। আজকে হয়তো এতটা পারিপার্শ্বিক প্রেসার নিয়ে এই স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র, যে দুটোর গ্রস মিস্টেক হয়েছে, তার দায়িত্ব নিয়ে হয়তো এই দুটো বিভাগের যিনি সর্বপ্রধান সেই দুই মন্ত্রী বা এক মন্ত্রী হয়তো পদত্যাগ করলেন, ধরে নিলাম পদত্যাগ করলেন। তার জায়গায় যিনি আসবেন তিনি কি হবেন, তিনি কেমন হবেন, তিনি তার দলের হলে সেই একই কাজ উনি করবেন কিনা জানি না। আমি মনে করি না যে একটা দলের স্বাস্থ্য ব্যবস্থায়, একটা দলের স্বরাষ্ট্র ব্যবস্থায় এমন কোনো মানুষ নেই যে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে পারবেন এবং নিরপেক্ষ থেকে সৎভাবে করতে পারবেন। আমি মনে করি না, নিশ্চয়ই আছে, কিন্তু তাকে সেভাবে করতে দেয়া হবে কিনা, দেয়া যাবে কিনা সেটা একটা লাখ টাকার প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা অল্টারনেটিভ। আজকে যে কারণে অনেক উঁচু স্বরে এতগুলো দোষ, এতগুলো ভুল হওয়ার পরও রাজ্য সরকারের মুখপাত্ররা এত জোর গলায় বলতে পারছেন, তার পিছনে এভিডেন্স হচ্ছে যে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ, উল্টোটা কি, কে বসবে সেই জায়গায়, বা কোন দল বসবে, বা কোন দলের সকল স্বাস্থ্যমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বসবে। তারা তো এই দলেরই যত সমস্ত নোনা জল বেনো জল যাই বলুন না কেন, সব গিয়ে এসেছে আরেক দলগুলোতে। একটা দলকে তো আমরা সেই 1977 সাল থেকে দেখে আসছি, সে একদম পচনের শেষ সীমায় এসে এরা এলেন, আমরা আশা করে নিয়ে এলাম যে এরা বোধহয় একটু পাল্টাবেন, কিন্তু এরা তো বাধ্য ছাত্রীর মতো সেই জিনিসটাকে আরো বড় আকার দিলেন। এবার যারা আসবেন তারা হয়তো আরো বড় আকার দেবেন। কি করব বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে কোনোদিন মনে এটা আসেনি যে পশ্চিমবঙ্গ ছেড়ে কোনোদিন অন্য জায়গায় চলে যাব। আর যাবো বা কোথায় যাব,
ভারতবর্ষে কোন জায়গাটা রয়েছে যে এরকম ঘটনা ঘটছে না? সেই সব জায়গায় তো ইভেন স্বাস্থ্যমন্ত্রীর বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের জন্য আওয়াজ পর্যন্ত ওঠানো যায় না। এই যে উত্তরপ্রদেশে এতগুলো ইনসিডেন্ট হয়েছে, উন্নাও হাতরাস যেগুলো হয়েছে, কে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে সাহস পেয়েছে? হ্যাঁ, চাওয়া উচিত ছিল। জোর গলায় বলছি, নিরপেক্ষ হিসেবে বলছি, ওখানেও একইভাবে ওখানকার মানুষের ওই পার্টিকুলার দপ্তরে যিনি মন্ত্রী আছেন তার পদত্যাগ চাওয়া উচিত ছিল, যেরকম এখানে চাইছি, কিন্তু তারা চায়নি। আমরা গোটা ঘটনা যায়নি বলে, আমরা অন্য রাজ্যে থাকি বলে আমরা চাইনি, কিন্তু এই রাজ্যের থেকে এই রাজ্য ভালো করার, এই রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা যা করার দরকার তা আমরা করব। অলরেডি আমাদের আন্দোলন চলছে এবং বিশ্বাস করুন, মা দুর্গাকে এই বছরটার জন্য আমরা করজোরে মিনতি করছি, মা তুমি পারলে কদিন পরে এসো, আর নালে আমরা যা দিচ্ছি চালকলা খেয়ে 5 দিন কাটিয়ে চলে যাও। এবছর তোমার জন্য খুব ভালোভাবে পুজো আর্চা করতে পারবো না মা, ভালোভাবে আনন্দ করতে পারবো না, চোখে জল নিয়ে জাস্টিসের জন্য হাহাকার করতে করতে তোমার পুজো অত আনন্দ ভরে করতে পারবো না মা। দশমীতে তোমাকে ভালো করে মিষ্টি খাওয়াতে পারবো না মা, কিছু মনে নিও না। কারণ তুমি যেরকম মা, তেমনি এই মেয়েটারও মা কাঁদছে। ভাবো তো মা, তোমার লক্ষ্মী সরস্বতীর সাথে এরকম হতো? মহাদেব কি আরেকবার তাণ্ডব নাচতেন না? তোমার যখন ওরকম ঘটেছিল তখন তো উনি তাণ্ডব নেচেছিলেন। লক্ষ্মী সরস্বতীর সঙ্গে যদি এরকম হতো, আর আমাদের তিলোত্তমা তো সরস্বতীর মতো, কি পড়তে ভালোবাসে মা সেদিনকে বলছে, বই আর পড়াশোনা, এর বাইরে কিছু ভাবতেই পারতো না।